1917 সাল রাশিয়া। বলশেভিকরা একটি জাতীয় বিপ্লবের মধ্য দিয়ে শেষ জার বা সম্রাট দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উৎখাত করে। দুর্বল নেতৃত্ব, অর্থনৈতিক সংকট, সামরিক পরাজয় এবং রাজনৈতিক বিশৃঙ্খলা মিলিতভাবে তার সাম্রাজ্যের অবসান ঘটায়। 1917 সালের অক্টোবর বিপ্লবের পর বলশেভিকরা লেনিনের নেতৃত্বে ক্ষমতা দখল করে, কিন্তু দেশের বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে রাজতন্ত্রবাদী, উদারপন্থী ও সমাজতান্ত্রিক বিপ্লবীরা বলশেভিকদের শাসন মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধের সময়কালে বলশেভিকরা 1918 সালে রেড টেরর চালায়, যেখানে হাজার হাজার সন্দেহভাজন বিরোধীকে হত্যা করা হয়। যার দ্বিতীয় নিকোলাস ও তার পরিবারকে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়। ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাপান সাদা বাহিনীকে সমর্থন দেয়, তবে পশ্চিমা দেশগুলোর সেনারা দুর্বল পরিকল্পনার কারণে গৃহযুদ্ধে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে কিছু কথা। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিওন ট্রটস্কির নেতৃত্বে লাল বাহিনী অত্যন্ত দক্ষভাবে যুদ্ধ চালায়। 1920 সালের মধ্যে বলশেভিক লাল বাহিনী সাদা বাহিনীকে ইউরোপীয় রাশিয়া থেকে বিতাড়িত করে। সাদা বাহিনীর নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়, কেউ ফ্রান্স, কেউ যুক্তরাজ্যে চলে যায়। লাল বাহিনী ধাপে ধাপে সাইবেরিয়া ও মধ্য এশিয়ায় সাদা বাহিনীকে নির্মূল করে। লাল বাহিনীর চূড়ান্ত বিজয়ের ফলে বলশেভিকরা পুরো রাশিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 30 ডিসেম্বর 1922 সালে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। 1922 সালের 30 ডিসেম্বর রাশিয়া, ইউক্রেন, বেলারুশ এবং ট্রান্সককেশিয়া অর্থাৎ আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া মিলে ইউএসএসআর গঠন করে, যা পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল। তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন। লেনিন বলেছিলেন, পিস, ল্যান্ড, ব্রেড। এই তিনটি প্রতিশ্রুতি দিয়েই তিনি জনগণের মন জয় করেন। তার শাসনামলে রেড টেরর চালু করা হয়, যেখানে বিরোধীদের ব্যাপকভাবে দমন করা হয়। হাজার হাজার মানুষকে গ্রেফতার, নির্যাতন ও হত্যা করা হয়। একসময় খাদ্য সংকট দেখা দেয় এবং অনাহারে বহু মানুষ মারা যায়। লেনিন বলতেন, বিপ্লব টিকিয়ে রাখতে গেলে কঠোরতা দরকার। 1922 সালে ভ্লাদিমির লেনিন বারবার স্ট্রোকে আক্রান্ত হতে থাকেন। তিনি কথা বলা ও চলাফেরার ক্ষমতা হারান। শেষ দিকে তিনি বুঝতে পেরেছিলেন পার্টির ভেতরে জোসেফ স্ট্যালিন অত্যন্ত ক্ষমতাবান হয়ে উঠেছেন এবং তিনি তাকে সাবধান করার অনেক চেষ্টা করেছিলেন। 21 জানুয়ারি 1924 সালে ভ্লাদিমির লেনিন মারা যান। মস্কোর রেড স্কয়ারে তার মরদেহ প্রদর্শনীর জন্য আজও সংরক্ষিত করে রাখা হয়েছে। লেনিনের মৃত্যুর পর ক্ষমতায় আসেন জোসেফ স্তালিন। তিনি দেশকে আধুনিক ও শক্তিশালী করতে চেয়েছিলেন, কিন্তু সেই পথে তিনি তৈরি করেন এক ভয়ঙ্কর দমন যন্ত্র। 1936 থেকে 1938 সালের গ্রেট পার্জের মাধ্যমে হাজার হাজার পার্টি সদস্য, সেনা কর্মকর্তা ও সাধারণ নাগরিককে হত্যা করা হয়। বলা হয়, স্তালিনের আমলে 10 লাখেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বিশ্বের দুই পরাশক্তি হয়ে ওঠে। শুরু হয় কোল্ড ওয়ার, একটি যুদ্ধ যেখানে ছিল না বন্দুকের গুলি, কিন্তু ছিল গুপ্তচর, গুপ্ত হত্যা, অস্ত্র প্রতিযোগিতা এবং বিভিন্ন দেশ নিয়ন্ত্রণের চেষ্টা। কেজিবি। সোভিয়েত ইউনিয়নের ছায়াশূন্য ছিল এই সংগঠনটি। 1954 সালে পূর্ববর্তী সংগঠন এনকেভিডি এর আদলে সংগঠিত হয় কেজিবি।
এর কাজ ছিল জনগণের উপর নজরদারি করা, বিদেশি গোয়েন্দা তৎপরতা বন্ধ করা, রাষ্ট্রদ্রোহীদের অনুসরণ ও হত্যা করা, এমনকি নিজেদের লোকদেরও বিশ্বাসঘাতক মনে হলে গোপনে সরিয়ে দেয়া। বিশ্বজুড়ে কেজিবির গুপ্তচর তখন ছড়িয়েছিল। 1940 সালে লেভ এটস্কির হত্যা কেজিবি এর সাইলেন্ট অপারেশনগুলোর মধ্যে একটি ছিল। কেজিবি এর এজেন্ট রামন মার্কাভার স্তালিনের আদেশে মেক্সিকো সিটিতে বরফ কুটার দিয়ে মাথায় আঘাত করে লেভ এটস্কিকে হত্যা করে। এ খুনের মূল কারণ এটস্কি স্তালিনের জন্য হুমকি হয়ে উঠেছিলেন। কেজিবি এর সাইলেন্ট অপারেশনগুলোর মধ্যে আরও ছিল 1959 সালের বান্দেরা হত্যা। পশ্চিম জার্মানির মিউনিক শহরে মুখে সায়ানাইড গ্যাস স্প্রে করে তাকে হত্যা করা হয়। কেজিবির এজেন্ট ভোগদান স্ট্যাশিনস্কি এই কিলিং মিশন সম্পন্ন করেন। বান্দেরা সোভিয়েত বিরোধী প্রচার চালাতেন এবং ইউক্রেনের স্বাধীনতার দাবিতে সোচ্চার ছিলেন। এছাড়াও জর্জি মার্কভকে ছাতা দিয়ে হত্যা, নিকোলাই খোকোলভকে 1957 সালে বিষ প্রয়োগ করে হত্যা সহ বহু সোভিয়েত ভিন্ন মতাবলম্বী কবি, বিজ্ঞানী ও সাংবাদিক হঠাৎ নিখোঁজ হয়ে যেতেন। এসব কিছুর পেছনে সোভিয়েত ইউনিয়নের ছায়া সেনা কেজিবির কালো হাত ছিল বলে আমেরিকার গোয়েন্দা সিআইএ বহু গোপন নথি ফাঁস করে। এছাড়াও কেজিবির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন সাইকো প্রিজন নামে এক কারাগার পরিচালনা করতেন। এই প্রিজনে বহু রাজবন্দীদের রাখা হয়েছিল, যাদের পরবর্তীতে ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করা হতো। সোভিয়েত বিজ্ঞানীরা নানা গোপন গবেষণা চালাত, যার বেশিরভাগ ছিল মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী। এই গবেষণাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মাইন্ড কন্ট্রোল, বায়োহ্যাজার্ড টেস্ট এবং জম্বি আর্মি সেরাম। 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এমন এক গবেষণার দিকে এগোতে থাকে যেখানে মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা যায়। এই প্রজেক্টগুলোর নাম ছিল প্রজেক্ট ওভেক 19, সাইকোক্রনিক্স রিসার্চ প্রোগ্রাম, মাইন্ড মেশিন ইন্টারফেসেস প্রভৃতি। তারা মূলত টেলিপ্যাথি, বাইনারি ওয়েভ সিগন্যাল পাঠিয়ে ব্রেন ওয়েভ তৈরি করা, সাইলেন্ট সাউন্ড প্রযুক্তি, যা দিয়ে মানুষকে নির্দেশনা দেওয়ার মতো প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল। শীতল যুদ্ধের সময় সোভিয়েত গবেষকরা এমন এক সৈন্যবাহিনী তৈরির চিন্তা করে যারা কোনো কিছু অনুভব করবে না, ব্যথা ক্লান্তি কিছুই না। ড্রাগ ইনজেকশন ও নিউরোকেমিক্যাল হরমোন ব্যবহার করে মস্তিষ্ক থেকে ভয় ও কষ্ট অনুভূতির অংশ সরিয়ে ফেলা হতো। তারপর ইলেকট্রিক শক দিয়ে ব্রেন রিপ্রোগ্রাম করা হতো। এছাড়াও সোভিয়েত বিজ্ঞানীরা মৃতদেহে আধা জৈবিক যন্ত্রাংশ স্থাপন করে সৈন্য বানানোর চেষ্টা করছিল। কিছু রিপোর্ট অনুযায়ী সাইবেরিয়ার গোপন গবেষণাগারে এমন কয়েকটি পরীক্ষার সফলতার দাবি করা হয়। সোভিয়েত সাম্রাজ্যের ৬৯ বছরের মাথায় 1991 সালে তার পতন ঘটে। 25শে ডিসেম্বর 1991 সালে প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেন। ক্রেমলিন থেকে সোভিয়েতের পতাকা নামিয়ে ফেলা হয়। একটি আদর্শিক সাম্রাজ্য যে ভেবেছিল মানুষকে সমতার পথে আনবে, শেষ পর্যন্ত নিজের ভারেই ভেঙে পড়ে। এক বিশাল সাম্রাজ্যের নিঃশব্দ পতন ঘটে।